আমাদের জেএনবিউপি ইলিট ব্যাচের এটা হচ্ছে ইংলিশের প্রথম ক্লাস। এখানে তোমাদেরকে আমি সেন্টেন্সের উপরে যে বিভিন্ন ক্লাসিফিকেশন, ধরো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর অপটেটিভ, তারপর তোমার আদার্স যে সকল ব্যাপারটা, যেমন কোশ্চেন যেগুলো হয়, কোশ্চেনের মধ্যে দুইটা টাইপ, একটা হচ্ছে ডাবলিস কোশ্চেন আর একটা হচ্ছে তোমার ইয়েস নো কোশ্চেন। তো সেটার উপর ভিত্তি করে আবার ডিরেক্ট কোশ্চেন, ইনডিরেক্ট কোশ্চেন, দেন সেন্টেন্সের স্ট্রাকচার, এছাড়া পার্টস অফ স্পিচের কাজগুলো কোনটা কিভাবে আইডেন্টিফাই করবা, মেইনলি কি কাজ করে, এই বিষয়গুলো আর কি আমরা এখানে এই ক্লাসটাতে কমপ্লিট করবো। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ক্লাস। এই ক্লাসের পরেই হচ্ছে তোমাদেরকে আমি পার্টস অফ স্পিচের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াবো, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটসেট্রা। সো এখানে সেন্টেন্স, এই যে ক্লাসের টপিকটা, এই সেন্টেন্সের মধ্যে দেখো যে সেন্টেন্স কি জিনিস। এ ওয়ার্ড or a group of words gives complete sense is a sentence. যেমন দেখো আমি বললাম আই এম গোয়িং টু টিচ ইংলিশ, মানে আমি তোমাদেরকে ইংলিশ শেখানোর জন্য পড়াচ্ছি বা এরকম কিছু, বা শেখাবো। সো এখানে দেখো একটা মিনিং প্রকাশ পাচ্ছে, তাই না? একটা অর্থ দিচ্ছে যে আমি কি কনভে করতে চাইতেছি, যে আমি ইংলিশ শেখাইতে চাইতেছি। আচ্ছা, তো ইংলিশকে তোমরা কিভাবে দেখো? ইটস এ সাবজেক্ট অর ইটস এ ল্যাঙ্গুয়েজ? যদি এটাকে তুমি একটা সাবজেক্ট হিসেবে দেখো, তাহলে তোমার থিঙ্কিং হবে গিয়ে একটু ন্যারো। আর যদি এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখো, তখন এটা একটা ব্রড অ্যাসপেক্টে চিন্তা হবে, আর প্লাস তোমার এটা বুঝতে অনেক বেশি ইজি হবে। তো আমরা এটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবেই দেখবো। এখন আসো, এই যে সেন্টেন্স, এটার মধ্যে কি কি কাইন্ডস হতে পারে? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। অপারেটিভটাকে আমরা এখানে ইনক্লুড করিনি, ওইটা একটার মধ্যে সাবসেক্টরে চলে যাবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, কোনটার কাজ কি? অ্যাসার্টিভ হচ্ছে ধরো যে কোনো ধরনের ডিরেক্ট স্টেটমেন্ট দেয়, তো তুমি কিছু বলতে চাচ্ছ, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবা। আমি কিছু বলতে চাচ্ছি, সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলবো। ইন্টারোগেটিভে কি হয়? সেখানে কোশ্চেন করা হয়। এখন কোশ্চেন হইতে পারে যে তোমার কিছু কিছু কোশ্চেন এরকম হয় যে আমি তোমাকে কোশ্চেন করলাম, তুমি হ্যাঁ বা না তো উত্তর দিয়ে দিলা। আচ্ছা, তুমি কি যাবা? তুমি বলবে যে হ্যাঁ। যাবা? না। শেষ। আবার কিছু কিছু কোশ্চেন থাকে যেটাকে একটু ডিটেলস উত্তর করতে হয়। ঠিক আছে? যেমন আজকে ওইখানে কি ঘটেছিল, তুমি যদি বলো হ্যাঁ, তাহলে কি হবে? তুমি সেটাকে ডিটেলসে বলতে হবে যে এখানে এরকম এরকম হয়েছিল। সো এই হচ্ছে বিষয়। এরপর ইম্পারেটিভ, সেখানে ধরো তোমার আলাদা একটা স্ট্রাকচার। এক্সক্লেমেটরি, এই ক্ষেত্রে আলাদা একটা স্ট্রাকচার। এটা শেষে আবার তোমার একটা সাইন ইউজ করতে হয়, দ্যাট ইজ ম্যান্ডেটরি, ওটাকে তোমার দিতেই হবে, আদারওয়াইজ যেটা এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশন সাইনটা ছাড়া কখনো হবেই না। ফুল স্টপ দিয়ে দিলে ওটা ভুল। সো এই হচ্ছে বিষয়। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে মূলত তোমার এই যে স্টেটমেন্ট বা কোনো ইনফরমেশন দেওয়া হয়, টু গিভ ইনফরমেশন। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে তোমার নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? যেটা হচ্ছে পজিটিভ কথাবার্তা, কোনো নেগেটিভ কিছু ওয়ার্ড নাই এখানে। সাপোজ, যেমন দেখো, শি ইজ রাইটিং অ্যান ইমেল, এখানে কি কোনো নেগেটিভ কিছু আছে? নট, নান, নোবডি, মানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আবার আই এম গোয়িং টু ঢাকা, আমি ঢাকা যাচ্ছি, তো এখানেও কোনো নেগেটিভ নাই। এবং স্ট্রাকচারটাও দেখো, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, মানে সিম্পল স্ট্রাকচার। সেন্টেন্সের যেটা সিম্পল স্ট্রাকচার সেটাই। এ হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভটা কি? যেখানে তোমার নট বা নেগেটিভ কোনো অর্থ থাকবে, যেমন শি ইজ নট রাইটিং এন ইমেল, আই এম নট গোয়িং টু ঢাকা। ওকে, এগুলো হচ্ছে নেগেটিভ। এখন চলে আসো ইন্টারগেটিভে। ইন্টারগেটিভের মধ্যে কি হয়? এখানে কোশ্চেন আস্ক করা হয়, টু আস্ক কোশ্চেন্স, প্রশ্ন করা হয়। এখন ডিরেক্ট ইন্টারগেটিভও হইতে পারে, ইনডিরেক্ট ইন্টারগেটিভও হইতে পারে। দুই ধরনের ইন্টারগেটিভ হয়। ডিরেক্ট ইন্টারগেটিভ কি? যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আবার ইনডিরেক্ট ইন্টারগেটিভ কি? যে আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর নেম ইজ। সো এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা ডিরেক্ট ইন্টারগেটিভ সেটাকে আমরা বলতেছি, যেমন তোমার হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এবং শেষে গিয়ে আমরা একটা সাইন ইউজ করতেছি যেটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি, তাই না? কিন্তু পরেরটা যেটা ইনডিরেক্ট ইন্টারগেটিভ, এখানে আমি বললাম যে আমি জানতে চাই তোমার নাম কি, কিন্তু এখানে আর আমি প্রশ্নবোধক সাইনটা দেইনি, ফুল স্টপ দিছি। দ্যাট মিনস মানে কি? এইটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারগেটিভের স্ট্রাকচার ফলো করতেছে না। ইনডিরেক্ট ইন্টারগেটিভ, ইন্টারগেটিভের যে স্ট্রাকচার, শেষে গিয়ে যে একটা সাইন ইউজ করতে হয়, এটাকে মেনটেন করে না। অর্থাৎ তুমি ইন্টারগেটিভ, যেটা ইনডিরেক্ট ইন্টারগেটিভ, সেটাকে ইন্টারগেটিভ না বললেও চলে। আর এই জায়গাটাকে কেন্দ্র করেই পরীক্ষায় প্রচুর কোশ্চেন থাকে। 5 স্টার ইম্পর্টেন্ট। কেননা অনেক স্টুডেন্ট ভাবে যে
এইটা তো ওয়ান কাইন্ড অফ কোশ্চেনই, তাহলে এটাকে আমরা কোশ্চেনের ফরম্যাটেই দিয়ে দিই। দেখো, হোয়াট ইজ ইউর নেম, এটা একটা কোশ্চেন, কিন্তু হোয়াট ইউর নেম ইজ এটা কিন্তু কোশ্চেন না। এই জায়গাটাই মূলত ডিফারেন্স। আমি যখন হোয়াট এর পরে এই যে হেল্পিং ভার্ব, তারপরে ইউর নেম এভাবে দিচ্ছি, এটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফলো করছে। কিন্তু হোয়াট এর পরেই যখন তুমি ইউর নেম ইজ মানে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আসছে, তখন কিন্তু আর সেটা ইন্টারোগেটিভ স্ট্রাকচার ফলো করতেছে না। আর দ্যাট মিনস এটা কিন্তু কোনো ইন্টারগেটিভের মধ্যেই পড়ে না, এই জন্য তোমার সেখানে ফুল স্টপ বসে, ইন্টারগেটিভ সাইনটা বসে না। তাহলে মোদ্দা কথা হলো, ইনডিরেক্ট ইন্টারগেটিভ যে জিনিসটা সেটা ইন্টারগেটিভই না। ওকে, তাহলে আমরা এবার চলে আসি মেইন জায়গাটাতে। দেখো, ডিরেক্ট ইন্টারগেটিভ যেটা, এটার মধ্যে দুইটা টাইপ হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, আর একটা হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে কি, এখানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে কোশ্চেনটা। আর ইউ গোয়িং দেয়ার, যেন আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি সেখানে যাবা, হ্যাঁ অথবা না। সো এইটা দেখো কি দিয়ে শুরু হয়, আর দিয়ে শুরু হলো, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে হেল্পিং ভার্ব দিয়ে শুরু, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। এই যে কোশ্চেনের স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেন যেগুলো, সেগুলোর মধ্যে একটু ডিটেলসে বলতে হয়। যেমন দেখো, হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, তুমি সেখানে কেন যাচ্ছ, কেন যাবা, তাই না? তো সেই ক্ষেত্রে এটাকে তুমি ডিটেলসে উত্তর করতে হবে। তো এইটা দেখো স্ট্রাকচারটা কি, ডাব্লিউএস মার্কারটা আগে আসবে, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আমরা স্ট্রাকচার উপর বেশি ফোকাস করব, যদি বুঝতে না পারো কোশ্চেন করবা এনি টাইম। তো আবার একটু রিক্যাপ করি যে ডিরেক্ট ইন্টারোগেটিভ মানে এটা অ্যাকচুয়ালি তোমার ইন্টারোগেটিভ স্ট্রাকচার। মানে এখানে আমার যেভাবেই থাকুক না কেন, আমার শেষে গিয়ে কোশ্চেন মার্কটা থাকবেই। সো এইটার মধ্যে দুইটা টাইপের হইতে পারে কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডিটেইলস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন গুলো তোমার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, আর যেগুলো ডিটেইলড কোশ্চেন সেগুলোকে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু করি। তো এই হচ্ছে দুইটা বিষয়, আই গেস সবাই বুঝছো। এখন চলে আসো ইম্পর্টেন্ট একটা নোটে, যে ইফ ইয়েস নো কোশ্চেন and WS questions come together in a single sentence. In this case, the first sentence will be in interrogative form and the second sentence must be in assertive form. কথাটার মানে কি, আমরা এই যে ইন্টারোগেটিভের যে দুইটা টাইপ, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টারোগেটিভ, ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। এটার মধ্যে এখন আমরা ডিরেক্টে পড়তেছি, কিন্তু ডিরেক্টের মধ্যে আবার দুইটা টাইপ আসছে, একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডাব্লিউএস কোশ্চেন। দুইটাই কোশ্চেন। তো দুইটাকে যদি আলাদা আলাদা করো তাহলে দুইটাই কোশ্চেন হিসেবে কাজ করবে, কিন্তু দুইটাকে যখন তুমি একসাথে কোশ্চেন করবা একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু দুইটাকেই কোশ্চেন ফরম্যাটে রাখা যাবে না, একটাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে কোনটাকে অ্যাসার্টিভে নিয়ে আসবা, পরেরটা। আর কোনটাকে ইন্টারোগেটিভে রাখবা, প্রথমটা। এটা এখানে বলা হয়েছে, ইফ ইয়েস নো কোশ্চেন এন্ড ডাব্লিউএস কোশ্চেন কাম টুগেদার ইন এ সিঙ্গেল সেন্টেন্স, ইন দ্যাট কেস দ্য ফার্স্ট সেন্টেন্স উইল বি ইন ইন্টারোগেটিভ ফর্ম এন্ড দ্য সেকেন্ড সেন্টেন্স মাস্ট বি ইন অ্যাসার্টিভ ফর্ম। এটা আমরা দেখি এক্সাম্পল। মে আই নো হোয়ার আর ইউ গোয়িং, তাহলে মে আই নো এই অংশটা কি ইয়েস নো কোশ্চেন নাকি তোমার ডিটেলস কোশ্চেন, আমাকে বলো তো। মে আই নো হেল্পিং ভার্ব ইয়েস দিয়ে নো শুরু কোশ্চেন। হয়েছে, ইয়েস নো কোশ্চেন। হোয়ার আর ইউ গোয়িং এই অংশটা কি, এটা হচ্ছে ডিটেলস কোশ্চেন, একটা ডাব্লিউএস কোশ্চেন জি। যেটাকে আমরা বলতেছি। এখন দেখো এখানে সেন্টেন্স কিন্তু একটা হয়ে গেছে, দুইটা জিনিস একটা হয়ে গেছে। একটা হয়ে যাওয়াতে এই জায়গাতে তোমার এখানে দেখো মে আই নো এটাও কি একটা কোশ্চেন না, বলো? জি। আবার হোয়ার আর ইউ গোয়িং এটাও একটা কোশ্চেন না? তাহলে তো আমাদের এই যে জি। ইম্পর্টেন্ট নোট যেটা, এটাকে ভায়োলেট করতেছে। আমরা বলছিলাম দুইটা জিনিস একসাথে আসলে প্রথমটা ইন্টারোগেটিভই থাকবে, কিন্তু পরেরটাকে চেঞ্জ করতে হবে, পরেরটাকে অ্যাসার্টিভে রাখতে হবে। তাহলে এই অংশটা আমার ভুল। এটা সঠিক উত্তর তাহলে কি হবে, মে আই নো হোয়ার হোয়ার ইউ আর। ইউ ইউ আর গোয়িং। তাহলে ইউটা আগে আসবে, এরপরে আর হবে। তাইলেই এটার তোমার এখানে ইন্টারোগেটিভ ফর্মটা থাকবে না, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে। কথা বুঝছো? এখন বলতে পারো যে শেষে কি কোশ্চেন মার্ক দিব কিনা। অবশ্যই দেবা, কারণ এই কোশ্চেন মার্ক তুই প্রথম অংশটারটাই শেষে বসাচ্ছ, মানে এইটাকেই এখানে ইউজ করতেছো। আর এখানটাকে অ্যাসার্টিভ করার জন্য তুমি জাস্ট হেল্পিং ভার্বটাকে পরে আর সাবজেক্টকে আগে নিয়ে আসতেছো। সবাই কি ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ভাই। জি ভাই, ক্লিয়ার। তারপর দেখো, কুড ইউ টেল মি হোয়াই ড্যাশ নট স্পিক দ্য ট্রুথ। তাহলে এই ক্ষেত্রে এই যে কুড ইউ টেল মি, এই অংশটুকু কি আমার ইয়েস নো কোশ্চেন, হোয়াই থেকে পরের অংশটুকু হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। দুইটা একসাথে যেহেতু সিঙ্গেল সেন্টেন্সে বসছে, তাহলে এইটাকে আমার অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে হবে কি, হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, হোয়াই ইউ ডিড নট স্পিক দ্য ট্রুথ।
এই হচ্ছে কি উত্তর। সো আই গেস এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এবার চলে আসো নেক্সট। মে আই নো হোয়াই ইউ ডু নট টক টু হিম। তো এখানে এই অংশটুকু যদি তুমি চেঞ্জ করো, আবার আরেকটা দেখো, কুড ইউ টেল মি হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু। যেমন মে আই নো, এটা তো তোমার ইয়েস নো কোশ্চেনের পার্ট, তাহলে এটা কোশ্চেনেই থাকবে। হোয়াই ইউ ডু নট টক টু হিম, এই ক্ষেত্রে এই যে ফরম্যাটটা, হোয়াইয়ের পরে ইউ, তারপর ডু নট টক টু হিম, এটা কি ঠিক আছে কিনা আমাকে বলো তো, বলো। May I know why you do not talk to him? Yeah, I know why you did not talk to him. এটা ঠিক আছে ঠিকই ভাই। আছে। Do not এখানে শব্দ দেখো, ঠিক আছে। এখানে সাবজেক্ট আগে আসছে, তারপরে হেল্পিং ভার্বের যে বিষয়টা সেটা গেছে, তাই না? এখন প্রথমে ঠিক আমরা আছে। বলছি, আমরা বলছি যে এইখানে দেখো, যদি তুমি অ্যাসার্টিভে রাখতে চাও তাহলে সাবজেক্টটাকে হেল্পিং ভার্বের আগে দিতে হয়, তাহলে এখানে তো ঠিকই আছে, সাবজেক্ট তো আগে আসছে, তাই না? কিন্তু পরেরটা দেখো, কুড ইউ টেল মি হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, এটা কি ঠিক আছে কিনা? কুড ইউ টেল মি টুকু ইয়েস নো কোশ্চেন, পরের টুকুকে আমার অ্যাসার্টিভে No, রাখতে হবে, তাহলে who হুম, you want to talk to her? তাহলে Whom you want to talk to? হুম ইউ ওয়ান্ট টু টক টু, দেখো তাহলে ডু কই গেল? Do তো হবে না, ডু এটা তো না হলে কি, অ্যাসার্টিভে আসবে। তো ডু ডু যদি নট নাই, হবে ভাইয়া। ডু যদি নট তো সেন্টেন্সই নাই, তাহলে যদি ডু যদি না হয় তাহলে এই ওয়ান্ট কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে? কেননা তুমিও এখানে দেখো, এই যে হুম, কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি, এইটা টেন্স কি? past past পাস্ট indefinite, টেন্স, oh, who you wanted to talk to. তাহলে এই পাশেরটাও তোমার ওয়ান্টেড হবে। মানে বাপরে বাপ। অনেকেই ভাবতে পারো যে হবে হয়তো কি, যে হুম ইউ ডু ওয়ান্ট টু টক টু, কিন্তু এই যে ডু কিন্তু কখনো এমনি এমনিতে বসে না, ডু বসে অথবা ডাজ বসে নেগেটিভ কথা থাকলে, যেমন এখানে নেগেটিভ ওয়ার্ড আসছে তাই ডুটা আছে, এটা মানা গেছে। অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রেও ডু দিয়ে করা যায়, কিন্তু আমরা বলছি এইটুকু অ্যাসার্টিভ ফরম্যাটে থাকতে হবে, তাহলে এই এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আবার এটা ইন্টারগেটিভও না, এটা অ্যাসার্টিভ, তাহলে আমাকে এই ডুকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে গেলে আমরা কি লাগবে, আমার দেখবো যে দুই পাশে টেন্স মিল করা লাগবে, তো এই জন্য এটাকে আবার ওয়ান্টেড করা লাগছে, কথা বুঝছো? এটা যদি বুঝতে না পারো এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে, ইনডিরেক্ট ইন্টারগেটিভে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলছি, এই যে এই জায়গাটা তোমার ইয়েস নো কোশ্চেন ডাব্লিউএস কোশ্চেন একসাথে যখন আসতেছে তখন এরকম এরকম ঘটতেছে, এটা পুরোটাই কিসের টপিক? ডিরেক্ট ইন্টারোগেটিভের টপিক। কিন্তু এখন আরেকটা পার্ট ছিল না, ইনডিরেক্ট ইন্টারোগেটিভ, যেটাকে আমি বলছি কি যে এটা ইন্টারোগেটিভের স্ট্রাকচারই ফলো করে না, মানে এটা শেষে গিয়ে এই যে কোশ্চেন মার্কই বসে না, কি বসে, ফুল স্টপ বসে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো, ইনডিরেক্ট ইন্টারোগেটিভ ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ দি ইন্টারোগেটিভ স্ট্রাকচার, মানে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ না যেহেতু, তাহলে এটা কোনো ইন্টারোগেটিভ স্ট্রাকচারই ফলো করে না। নেইদার হেল্পিং ভার্ব কামস বিফোর সাবজেক্ট নর কোশ্চেন মার্ক কামস ইন দ্য এন্ড, মানে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগেও বসবে না, শেষে গিয়ে কোশ্চেন মার্কও বসবে না, তার মানে এটা নর্মালের মতোই থাকবে, দ্যার ইজ নো কমপ্লিকেশন। সো এখন দেখো, আই ওয়ান্ট টু নো হোয়াট ইউর নেম ইজ, এখন বুঝবা কিভাবে যে এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভ? ইনডিরেক্ট ইন্টারোগেটিভ বোঝার ওয়ে হচ্ছে যে সেখানে শুরুতেই কোনো কোশ্চেন নাই। আমরা একটু আগে যেগুলো দেখলাম, যে মে আই নো, ক্যান ইউ, কুড ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, এই জিনিসগুলা কি? এগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কিন্তু আই ওয়ান্ট টু নো, এটা কি কোনো কোশ্চেন? তবে এটা কোশ্চেনের ফরম্যাটই না, দ্যাটস ওয়াই তোমার এটা ইনডিরেক্ট ইন্টারোগেটিভের মধ্যে পড়ছে, যেটা এই জন্য স্ট্রাকচার ফলো করে না। তো যেহেতু তুমি বলছো আই ওয়ান্ট টু নো, এটা কিন্তু কোনো কোশ্চেন না, এটা একটা ফুল স্টপের মতো স্টেটমেন্ট। তাহলে হোয়াট ইউর নেম ইজ, যেহেতু এটা একটা সেন্টেন্সের মধ্যে আছে পুরাটা, তাহলে হোয়াট ইউর নেম ইজ এটা কি কারেক্ট কিনা? অবশ্যই এটা হচ্ছে কারেক্ট। কেন দেখো, তুমি যদি বলো যেমন হোয়াট ইজ ইউর নেম, তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট হয়ে যেত। মনে করো যে হোয়াট ইজ ইউর নেম যদি থাকে পরীক্ষায়, আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ ইউর নেম এরকম থাকবে অপশনে, সাপোজ ধরো আমি লিখে দিচ্ছি হোয়াট ইজ ইউর নেম, তখন কিন্তু তোমার এটা কোশ্চেন হয়ে যায় শেষের টুকু। তাহলে প্রথমেই তো কোশ্চেন না, প্রথমেই তো সেটা ইনডিরেক্ট ইন্টিগ্রেটিভ, তাহলে পরের টুকু কোশ্চেন হবে কি জন্য? এই জন্য এটা বলছে যে নিদার হেল্পিং ভার্ব কামস বিফোর সাবজেক্ট নর কোশ্চেন মার্ক ইউজড ইন দ্য এন্ড, এটা ইউজ হবে না, এখানে এটা ইউজ করা হবে না, তাহলে এটা এই স্ট্রাকচারে থাকবে হোয়াট ইউর নেম ইজ। ওকে, মানে এটা তোমার অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ দুটো জিনিসটা এমনিতে অ্যাসার্টিভ হিসেবেই কাজ করবে, এটা ইন্টারগেটিভ স্ট্রাকচারটা ফলো করবে না।
জাস্ট এতটুকু মনে রাখলে হবে। তার মানে এই যে সেন্টেন্সটা এটা ঠিক আছে এখানে। এখন আমরা আরেকটু দেখি, হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড, এই যে এইটুকু কি কোনো কোশ্চেন এই পর্যন্ত? না, না। তাহলে পরের অংশ কোনো কোশ্চেন হবে না। তাহলে হাউ ওয়াজ মাই হেলথ, এটা কি কোশ্চেন নাকি কোশ্চেন না? হাউ এটা ওয়াজ মাই কোশ্চেন। হেলথ, এটা কোশ্চেন, তাহলে এটা তো করা যাবে না, কারণ ওয়াজ আমি আগে দিতে পারবো না। তাহলে হি কর্ডিয়ালি ইনকোয়ার্ড এটা কি হবে? হাউ মাই হেলথ ওয়াজ, তাইলে গিয়ে পুলিশ স্টপ দেবে। ঠিক আছে, এটা কারে। এরপরটা দেখো, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিড ইউ নট কল মি লাস্ট নাইট, তাহলে এটা কি ঠিক আছে কিনা? আই ডিড নট আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু কোশ্চেন না, তাহলে পরে হোয়াই ডিড ইউ এটাও তো কোশ্চেন হয়ে যায়, তাহলে এটা কি হওয়া যাবে? হওয়া যাবে না, এটা কি হবে? হোয়াই ইউ ডিড নট কল মি লাস্ট নাইট, এটা হবে। সবাই বুঝছো? জি জি ভাই। ভাইয়া। ওকে, এখন দেখো এই দুইটা কোশ্চেন আমরা দেখি। নিউটন ওয়ান্টেড টু নো হোয়াই ডিড দ্য অ্যাপেল ফল অন দ্য গ্রাউন্ড, তাহলে নিউটন ওয়ান্টেড টু নো এটা কি কোনো কোশ্চেন? নো, এটা কোশ্চেন না। না, তাহলে পরের অংশটুকু কি হবে? অ্যাসার্টিভই থাকবে। তাহলে হোয়াই ডিড দ্য অ্যাপেল এটা কি অ্যাসার্টিভে আছে নাকি ইন্টারোগেটিভে আছে? অবশ্যই ইন্টারোগেটিভ হবে। ইন্টারোগেটিভ। তাহলে এটাকে কাটতে হবে, এটা কি হবে? হোয়াই দ্য আপেল জাস্ট ফলেন, ফেল অন দ্য, ফেল, ফেল। ফার্স্টে ফেল হয়। হোয়াই দ্য আপেল ফেল অন দ্য গ্রাউন্ড, মানে জাস্ট ডিডটা চলে যাবে আর এটা ফেল হয়ে যাবে। কথা বুঝছো? মানে একটু বেশি কাটা হয়ে গেছে, একটু কম কেটে দিই। এটা থাকবে না, জাস্ট এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করছি, হোয়াই ডিড হি কল মি আ ফুল, তাহলে আমি তাকে জিজ্ঞেস করছি, এটা কি কোনো কোশ্চেন? এটাও কোনো কোশ্চেন না, কিন্তু হোয়াই ডিড হি কল এটুকু কোশ্চেন হয়ে গেছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, কি হবে বলো? হি Why কল্ড, he called me a fool? রাইট, এটা হবে কল্ড, ইডি হবে। হোয়াই হি কল্ড মি ফুল, দ্যাটস অল। এখানেও সেম রুলস, ডিড অনলি ইউজড ইন নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ ফর্ম। তুমি ডিড কে আবার এটা এইভাবে বললে হবে না, হোয়াই হি ডিড কল মি ফুল এভাবে বললে কিন্তু হবে না। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। তো আই গেস এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেন থাকে প্রচুর। তোমরা হয়তো এটা এমনিতে যখন মানে বিভিন্ন টপিকে কোশ্চেন দেখো এমনিতেই সলভ করো, কিন্তু মানে না বুঝেই সলভ করো আর কি। এই টপিকের স্ট্রাকচারে সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর বা কোথাও কি কোনো কোশ্চেন দেখছিলা অ্যাডমিশন কোশ্চেন সলভ করতে গিয়ে? মাস্টার্স বুক হোক, মাস্টার বুক হোক বা অন্য কম্পিটিটিভ এক্সামস বা যে কোনো বুক দেখছো কিনা এই টাইপের জিনিস? আছে কিন্তু, দেখো ডিউর কোশ্চেন মাস্টার্স দেখো। দেখলাম। হ্যাঁ, তো ওই বইগুলাতে কিন্তু এগুলো আছে। আর সেখানে কিন্তু আমরা না জেনেই বোঝার ট্রাই করি, কিন্তু জিনিসটা হচ্ছে এইটা যে যখন তোমার কোশ্চেন হয় ইন্টারোগেটিভ ফর্ম হয়, সেটা দুইটা টাইপ, একটা ডিরেক্ট ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারোগেটিভ। ডিরেক্ট ইন্টারোগেটিভের মধ্যে আবার দুইটা, ইয়েস নো কোশ্চেন এন্ড ডাব্লিউএস কোশ্চেন। আবার তোমার সেই দুইটা যখন একসাথে থাকে তখন শুরুরটা ইন্টারোগেটিভে থাকে, পরটা অ্যাসার্টিভে থাকে। আবার যখন ইনডিরেক্ট ইন্টারোগেটিভে আসো তখন সেটা কোনো স্ট্রাকচারই ফলো করে না, যেমন এই যেগুলা। ওকে, তো এখন চলে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? সেখানে অর্ডার এক্সপ্রেস করা হয়, অ্যাডভাইস দেওয়া হয়, রিকোয়ার করা হয়, এরকম কিছু। তো আমাকে বলে যে এ ডি ভিআই এস ই আর একটা হচ্ছে এ ডি ভিআই সিই, কোনটা কি, ডিফারেন্সটা কি? ভাইয়া এসি এটা হলো ভার্ব। মানে আইসিই যেটা, এ ডি ভিআই সিই, সেটা হচ্ছে গিয়ে নাউন, ওইটা আর হলো এডি নাউন, যেটা এটা হচ্ছে অ্যাডভাইস ভার্ব। সিটা। গুড, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে তোমার ভি ওয়ান দিয়ে। ভি ওয়ান জিনিসটা কি কেউ জানো? জি ভাই, বেস ফর্ম, বেস ফর্ম। ভি টু পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, ভি থ্রি পাস্ট পার্টিসিপল, Past participle পাস্ট form. পার্টিসিপল ফর্ম। ভি ফোর Past perfect participle. ইন ভার্বের সাথে আইএনজি। Oh, B plus ing. ভার্ব ভি ফাইভ ভার্বের সাথে এস বাই এস। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পাঁচটা ফর্ম, জাস্ট মনে রাখবা। ঠিক আছে, তো এখন ভি ওয়ান দিয়ে তোমার অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, যেমন বললাম স্টাডি হার্ড। স্টাডি কি ভি ওয়ান?
তো এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স? তোমাকে আমি উপদেশ দিলাম যে ভালো করে পড়াশোনা করো, স্টাডি ভাই হার্ড। এটা কি যে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ওইগুলো না? ফাইনিট নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্বের বিষয়টা আলাদা, ওইদিকে আমরা না যাই, ওইদিকে পরে ক্লজ এন্ড ফ্রেজের মধ্যে তখন আসবে। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব যেহেতু জিজ্ঞেস করছো, ফাইনাইট ভার্ব হচ্ছে কি, যেটা দিয়ে তুমি যেটা তোমার কোনো একটা টেন্সের কারণে পরিবর্তিত হয়, কোনো একটা তোমার এই যে এস বাই এস যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, তারপর তোমার কি বলে, মানে নাম্বার দ্বারা পরিবর্তিত হয় সিঙ্গুলার প্লুরালের কারণে, এগুলো আর কি, সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হচ্ছে যেটা কোনো চেঞ্জ হবে না, তিনটা জিনিস, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল, ওইটা ভিন্ন জায়গা। তো এখন দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হয় তোমার ভি ওয়ান দিয়ে অথবা ডু দিয়ে, যেমন ডু স্টাডি হার্ড, এটাও ইম্পারেটিভ। ডু নট স্টাডি, এটা তো বলা যাবে না। ডু নট স্মোক, ওটা বলা যায় আর কি। তারপর দেখো, লেট দিয়ে হইতে পারে, তাই না? তারপর এই যে তোমার কোনো কিছু ছাড়াও হইতে পারে, যেমন প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কি, এগুলো দিয়ে হইতে পারে। তো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি অ্যাডভাইস, রিকোয়ারমেন্ট বা অর্ডার এগুলা প্রকাশ করে, যেমন সাড্ডা দেবো, এটা বললাম। তো এই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এটা জাস্ট একটু মনে রাখবা, বেসিক জিনিস। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যেখানে হচ্ছে স্ট্রং ফিলিংস, ইমোশন বা রিয়েকশন এগুলাকে প্রকাশ করা হয়। আর এটা তোমার স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট অথবা হাউ দিয়ে হয় ম্যাক্সিমাম টাইম। আর এখানে একটা ইন্টারজেকশন ইউজ করতে হয়, যেমন তোমার এই যে হুররে, ওয়াও, আউচ, এই টাইপের কিছু একটা। আর শেষে গিয়ে অবশ্যই এক্সক্লেমেশন যে সাইনটা, এটাকে ব্যবহার করতে হয়, এই যে এটা এখানে এটা। যেমন হোয়াট এ মুভি, হুররা আই গট সিলেক্টেড ফর দ্য জব। সেগুলো হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। এটা সহজ, ইজিলি পারা যায়, পরীক্ষাটা থেকে কমই আসে, বেশি আসে না। অপটেটিভ সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে তোমার ব্লেসিং, কার্স এবং তোমার কি আসে, উইশ, এটা প্রকাশ পায়। স্ট্রাকচারটা হচ্ছে মে দিয়ে শুরু হয়। যেমন দেখো, মে গড ব্লেস ইউ, এখানে তুমি শেষে গিয়ে ফুল স্টপও দিতে পারো, শেষে গিয়ে তুমি এক্সক্লেমেশন সাইনও দিতে পারো, দুইটা ইউজ করা যায়। ম্যাক্সিমাম টাইম ফুল স্টপ ইউজ করা হয়, কারণ যেহেতু এটা অলরেডি এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করা হচ্ছেই। তো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেখানে মূলত ব্লেসিং, কার্স এবং উইশ প্রকাশ পায়। আচ্ছা, সো এই হচ্ছে সেন্টেন্সের বেসিক জায়গাটা। সেন্টেন্সের মধ্যে যদি আমি বলি, একটু রিক্যাপ করতেছি, আমরা এখানে অ্যাসার্টিভ পড়লাম, ইন্টারোগেটিভ পড়লাম, এক্সক্লেমেটরি পড়লাম, তারপর তোমার কি বলা যায়, ইম্পারেটিভ পড়লাম, তারপর হচ্ছে অপটেটিভ পড়লাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারোগেটিভ, এটা থেকেই পরীক্ষা আসে, কারণ ইন্টারোগেটিভের মধ্যে দুইটা টাইপ, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্টের মধ্যে দুইটা টাইপ, ইয়েস, নো, ডাব্লিউ, দুইটা একসাথে থাকলে প্রথমটা ইন্টারোগেটিভে থাকবে, পরটা অ্যাসার্টিভে যাবে। আর ইনডিরেক্ট ইন্টারোগেটিভের কোনো রুলসই ইন্টারোগেটিভে ফলো করবে না, সেক্ষেত্রে সেটা অ্যাসার্টিভের মতোই বসবে, শেষে গিয়ে সাইনও ইউজ করা লাগে না। সেই হচ্ছে বিষয়। এখন চলে আসো পার্টস অফ স্পিচের মধ্যে। আচ্ছা, সো পার্টস অফ স্পিচ কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই যে ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস এন্ড পার্টস, এই জিনিসটা কি? পার্টস অফ স্পিচ, তুমি যখন কোনো একটা স্পিচ দাও, সেইটার ভিতরে যা যা তুমি বলো সবই হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচের মধ্যে কি কি থাকে? নাউন থাকে, প্রোনাউন থাকে, ভার্ব থাকে, অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, প্রিপোজিশন থাকে, কনজাংশন থাকে, ইন্টারজেকশন থাকে। আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা এখানে উল্লেখ করি নাই, আর্টিকেল থাকে না? এ এন্ড দা, বলো আর্টিকেল থাকে কিনা? তাহলে কেন সেটাকে আমরা বললাম না, সবকিছুকে নিয়ে আসলাম, প্রেপোকে আনলাম, কনজাংশনকে আনলাম, ইন্টারজেকশনকে আনলাম, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সবই আনলাম, তাহলে আর্টিকেল কেন বাদ দিলাম? আর্টিকেল তো সবসময় আসে না ভাই, সেই জন্য। আসে তো, আর্টিকেল তো ডিটারমাইনেশন। রাইট, এটা হচ্ছে মেইন রিজন যে আর্টিকেল হচ্ছে এক এক ধরনের ডিটারমিনার, আর প্রত্যেকটা ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ? Yeah, ডিটারমিন, adjective. রাইট। তো অলরেডি আর্টিকেল যেটা ডিটারমিনার হিসেবে কাজ করে, সেটা অ্যাডজেক্টিভের ভিতরেই আছে, এই জন্যই সেটাকে আলাদা করে দেওয়া হয় নাই, নাহলে ঠিকই দেওয়া লাগতো। কথা বুঝছো? ওকে, তো দেখো এখন জি আমরা ভাই। হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচের এই জায়গাটা একটু ক্লিয়ার করব। তো এখানে শুরুই করব হচ্ছে আমরা ইয়ে দিয়ে, তোমার ভার্বেরটা এখানে আসছে, আচ্ছা আসছে, সমস্যা নেই, আমরা নাউন দিয়ে শুরু করি। নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। তো নেমিং ওয়ার্ড বলতে কি বোঝায়? কোনো কিছুর নামই হচ্ছে নাউন, একদম বেসিক আলাপ। কিন্তু নাউন আমাদেরকে চিনতে হবে। এখন চেনার জন্য দুইটা ওয়ে তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে যখন কোনো একটা শব্দ এবং তার আগে একটা আর্টিকেল থাকবে, তাহলে ওই শব্দটা একটা নাউন হিসেবে কাজ করবে। কথা বুঝছো? কেন সেটা নাউন?
কারণ আর্টিকেল এক এক ধরনের ডিটারমিনার, আর মনে রাখবা ডিটারমিনারের পরে অবশ্যই নাউন বসে, অথবা কোনো একটা শব্দ যেটার সাথে এস বা ইএস যুক্ত হলো এবং সেটা প্লুরাল নির্দেশ করতেছে, তখনও সেটা নাউন। এখন বলতে পারো যে ভাইয়া ভার্বের সাথে না এস বা ইএস যুক্ত হয়, তো সেটা তো ভার্ব, ভার্ব কি কোনো সিঙ্গুলার প্লুরাল আছে নাকি? আমি বলছি যে যখন কোনো কিছুর সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল নির্দেশ করে সেটা নাউন। যেমন ধরো বললাম ম্যাঙ্গো, আবার বললাম ম্যাঙ্গোজ, তাহলে ম্যাঙ্গোজ কি বেশি আম, তাই এখন আমের সিজন না, সামনে তো তোমরা সবাই আম খাবা। এখন কি মাস চলতেছে? মে চলতেছে। এই জি। জুন থেকেই মেবি আম পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে, আম অলরেডি পাকা শুরু হয়ে গেছে। এই আর কি। আমার ফেভারিট ফুড হচ্ছে আম। বলো তো আম কোন দেশের জাতীয় ফল? ফেভারিট ফ্রুট? India. ভিয়েতনাম। ইন্ডিয়া। ভারতের জাতীয় ফল হচ্ছে আম। আর বাংলাদেশের কি? কাঁঠাল। বাংলাদেশে কাঁঠাল। Kathal. তো বাংলাদেশের মানুষ তো আমই খায়, কাঁঠাল তো খুব একটা খায় না মানুষ। তো তাহলে কেন বাঙ্গি বেশি খাই ভাই। বাঙ্গি খায় না কেউ? ভাই বোধহয়। ভাই খাই তো তো ভাই কাঁঠাল, আমার এলাকায় ভাই কাঁঠাল গাছ থেকে মানুষের রাইতে কাঁঠাল নিয়ে যায়। তাই জাহাঙ্গীরনগর তো কাঁঠাল আর কাঁঠাল আইসা নিয়ে যাবে তোমার লাগলে, এখানে তো অ্যাভেলেবেল আছে, কেউই খায় না ভাই কাঁঠাল। বহিরাগত ঢুকতে হলে ভাই এক রাইতে ফিনিশ হয়ে যেত। আমাদের ক্যাম্পাসে কিন্তু এক একটা গাছে 20, 25, 30, 50টা করে কাঁঠাল ধরে আছে। কয়েকদিন পরে খাও একটু পাইকানি, এই সবার স্টুডেন্টদের জন্য, তোমরা চান্স পেলে তোমরাও খাবা, বুঝছো? কেউ কিছু বলে না, শুধু টিচাররা বলে আমার বাড়ির পাশে 2টা গাছ আছে, ওইখান থেকে পারিস না আর যাই করিস, কিন্তু অন্য জায়গার দিয়ে সবগুলো নে, কিন্তু বাড়ির লগের 2টার থেকে নিস না, এটা আমি কেমন, বুঝছো? আদারওয়াইজ সব আমাদেরই। আর আম গাছও আছে অ্যাভেলেবেল, কিন্তু আমটা থাকে না, পোলাপান আম কাঁচা থাকতেই ইট পাথর দিয়ে পায়রা বর্তমানে খায় ফেলে, আম গাছ ফাঁকা করে ফেলছে অলরেডি। উপরে উপরে যেগুলো উঁচু গাছ সেগুলোতে হয়তো কিছু আছে, কিন্তু কাঁঠাল খাওয়ার ইচ্ছা নেই, গরম খুব একটা কাঁঠাল খায় না আমার রয়ে জায়গাটা। এনিওয়ে, তো ইন্ডিয়ার জাতীয় ফল হচ্ছে গিয়ে আম, আর বাংলাদেশের হচ্ছে কাঁঠাল, আর বাংলাদেশের জাতীয় গাছ হচ্ছে গিয়ে আম গাছ, এটা মনে রাখবা, ঠিক আছে? ট্রি। সো এখানে মূলত আমি সেই প্লুরাল নির্দেশ করাতে যেটা বলছি সেটাকে নির্দেশ করছি। আচ্ছা, আর এই যে 2টা টপিক, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে জেন্ডার। নাম্বার হচ্ছে কি, যেমন তোমার বচন, এক বচন, বহু বচন। জেন্ডার হচ্ছে লিঙ্গ, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কমন, এগুলা। সো এই যে 2টা টপিক, জেন্ডার এবং নাম্বার, এই 2টা টপিক কোন পার্সোনালিটির সাথে রিলেটেড বলো তো? নাউন। নাউন। নাউন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু এগুলা হবে না। নাউনেরই নাম্বার চেঞ্জ হবে, নাউনেরই তোমার জেন্ডার চেঞ্জ হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচের সেটা করার সুযোগ নেই। তো এই যে এখানে যেটা প্লুরাল নির্দেশ করছে নাম্বার, এটা নাউনের সাথে রিলেটেড। সো আমরা নেক্সট আগাই। দেখো প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন, মানে একটা নাউনের জায়গায় যেটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। আর যেহেতু এটা নাউনকে সাবস্টিটিউট করে সেই জায়গাটাতে বসে, সাবস্টিটিউশন মানে হচ্ছে যে প্রতিস্থাপন, এই জন্য প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড। এই যে সেম কোশ্চেনটাই রাজশাহী ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে প্রোনাউনের অপর নাম সাবস্টিটিউটিং ওয়ার্ড। ওকে, এক্সাম্পল দেখো, ঋষিতা ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। পরের সেন্টেন্সে বললাম শি লিভস উইথ হার ফ্যামিলি, তাহলে এই যে শি, এটাই হচ্ছে প্রোনাউন। নেক্সট দেখো যে অ্যাজেক্টিভ। সো অ্যাজেক্টিভের কাজ কি? অ্যাজেক্টিভ হচ্ছে তোমার নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অথবা কোয়ালিফাই করে। মডিফাই বা কোয়ালিফাই মানে কি? নাউনের 3টা জিনিসকে অ্যাকচুয়ালি সেটা প্রকাশ করে, বেসিক্যালি 3টা জিনিস। একটা হচ্ছে দোষ, একটা হচ্ছে তোমার গুণাবলী, আর একটা হচ্ছে অবস্থা। মোট দ্য টাইম এই 3টাই, ঠিক আছে? দেখো তোমার এই যে অ্যাজেক্টিভ, যখন আমি বললাম এ গার্ল, তখন এই গার্লের পার্টস অফ স্পিচ কি বলো? এ গার্ল, কি? এই গার্লের পার্টস অফ স্পিচ কি? It's a noun, common noun. এটা হচ্ছে নাউন, Noun. রাইট। তার আগে দেখো ডিটারমিনার আছে, এমনিতে বোঝা যাচ্ছে, আর্টিকেল আছে। Hmm. শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল কি তার গুণাবলী না? তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। Adjective. Adjective. আচ্ছা, তারপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস, এখানে সবই তো নাম, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, কিন্তু এখানে একটা প্যাচ আছে,
এতগুলা নাউন তো একসাথে হইতে পারে না, এই তাই দুইটা না? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যখন অনেকগুলা নাউন একসাথে থাকে তখন সবার শেষে যেটা তাহলে সেটা নাউন লাস্টেরটা হয়। তাহলে ক্যাম্পাস হচ্ছে গিয়ে নাউন, হুম, এগুলা নাউন হবে না। এটাও নাউন না, এটাও নাউন না। এটাও হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কেননা এই জাহাঙ্গীরনগর এটাও ক্যাম্পাসকে মডিফাই করতেছে, ইউনিভার্সিটি এটাও ক্যাম্পাসকে মডিফাই করতেছে। দুইটা জিনিসই এই নাউনকে মডিফাই করাতে এগুলো হচ্ছে গিয়ে তোমার অ্যাডজেক্টিভ। এটা বেসিক একটা জিনিস আলোচনা হলো আর কি। এবার চলে আসো অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বও মডিফাই করে, কিন্তু নাউন প্রোনাউনকে করে না। বাদ বাকি পৃথিবীর সবকিছুকে সে মডিফাই করে। নাউন প্রোনাউনকে কেন করে না? কারণ নাউন প্রোনাউনকে করার জন্য অলরেডি বড় ভাই আছে, সে হচ্ছে কে অ্যাডজেক্টিভ। বাট বাদ বাকি যা আছে নাউন প্রোনাউন বাদে সব কিছুকেই অ্যাডভার্ব মডিফাই করে। যেমন দেখো, হি রাইটস কুইকলি, এখানে হি হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট, ফাইন। রাইটস হচ্ছে ভার্ব, কুইকলি তাহলে কি? কুইকলি শব্দটাই হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্ব। এবং এই কুইকলি কাকে মডিফাই করতেছে? এই যে ভার্বটাকে, বুঝতে পারছো? এই ভার্বটাকে সে মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। পরেরটাতে দেখো, হি ইজ ভেরি গুড, এখানে হি কি সাবজেক্ট, ইজ ভার্ব, এটা মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্বে মেইন ভার্বের কাজ করতেছে। ভেরি গুড, এখানে তোমার এই গুড কি বলো? গুড কাকে মডিফাই করতেছে? হি কে না? হিকে হিমকে। তাহলে হি Pronoun. যদি হয় প্রোনাউন, তাহলে গুড কি? অ্যাডজেক্টিভ, Adjective. রাইট? তাহলে ভেরিটা কি? জি ভেরিটাই গুডকে মডিফাই করতেছে না? Adverb. তাহলে দেখো এখানে হ্যাঁ। এই ভেরি হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্ব, কথা বুঝছো? যেটা কিনা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, কথা বুঝছো? তারপর দেখো, হি সাবজেক্ট, ওয়ার্কস কি ভার্ব, ভেরি কি জানি না, ওয়েল কি? এই ওয়েলটা কি বলো? ওয়েল কাকে মডিফাই করতেছে? হি কে না ওয়ার্কস কে? Walks কে ওয়ার্কস কে। Works. তো ওয়ার্কস যদি ভার্ব হয় তাহলে ওয়েল কি? Adjective. ভার্বকে adverb, sorry. অ্যাডজেক্টিভ মডিফাই করে? না না adverb. অ্যাডভার্ব। তাহলে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ভেরি কাকে মডিফাই করতেছে? এই ওয়েল কে না? তাহলে ভেরি কি? ভেরিও হচ্ছে তোমার Very. অ্যাডভার্ব, ভেরিও অ্যাডভার্ব হবে। কারণ অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে, কথা বুঝছো? জি। আমি বললাম না, নাউন প্রোনাউন বাদে সবকিছুকে মডিফাই করে, মানে নিজেকেও মডিফাই করে সে, এই হচ্ছে অবস্থা। তারপর দেখো, হি হ্যাজ কাম জাস্ট বিফোর 10, তাহলে হি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, ফাইন। এই যে 10, এটা কি? অ্যাডভার্ব 10 অ্যাডভার্ব। সময় বোঝা। তাই তো। Noun, আচ্ছা, বিফোর noun, কি? আগে এটা বলো, বিফোর কি? বিফোর preposition, বিফোর হচ্ছে প্রেপো। প্রেপোজিশনের পরে কে বসে? noun, মনে রাখবা, প্রেপোজিশনের পরে নাউন অথবা প্রোনাউন বসে আজীবন, অন্য কিছু বসে না। তাহলে এই 10 কি? 10 হচ্ছে নাউন, ঠিক আছে? সো এই জাস্ট কাকে মডিফাই করতেছে? বিফোর কে না 10 কে না কাম না হ্যাজ না হি? কাকে? বিফোর কে। কামকে হুম, কাম তো কামই, সে আসছে 10টার আগে আসছে, কিন্তু জাস্ট বিফোর মানে বিফোর হচ্ছে কি 10টার আগে, আগে না। জাস্ট মানে কি? জাস্ট আগে, মানে মানে আগেকেই জাস্ট দিয়ে আরো বেশি মডিফাই করতেছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে এই যে বিফোর কে মডিফাই করতেছে। তাহলে এই জাস্ট হচ্ছে কি? এই জাস্ট হচ্ছে তোমার অ্যাডভার্ব, যেটা কিনা একটা প্রেপোকেও মডিফাই করে, কথা বুঝছো? লাস্ট এটা দেখো, হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড। সো এখানে এই হোপফুলির নিচে আন্ডারলাইন, এটা কাকে মডিফাই করতেছে? হোপফুলি এটা ভার্বকে মডিফাই করতেছে। হোপফুলি দ্য ওয়েদার উইল বি গুড ভার্বকে মডিফাই করতেছে, বাট অ্যাকচুয়ালি তা না। পুরো সেন্টেন্স
কথাটাকেই এটা করতেছে পুরো না? পুরো কথাটাকে মডিফাই করতেছে। ওয়েদার যে ভালো হবে এটাকেই হুম, তুমি হোপ করতেছো, মানে হোপফুলি বলতেছো যে ভালো হয়ে যাবে। তো এটা তো হোল সেন্টেন্সকেই মডিফাই করলো। তো এই যে এটাও অ্যাডভার্ব যেটা কিনা হোল সেন্টেন্সকেও মডিফাই করে। সো অ্যাডভার্বের বিষয়টা কি বোঝা গেছে? মানে অ্যাডজেক্টিভ বাদে অন্য কেউ অন্য কিছু মডিফাই করলেই আসলে হচ্ছে। হ্যাঁ, নাউন প্রোনাউন বাদে বাদ বাকি সবকিছু কি অ্যাডভার্ব মডিফাই করে, সহজ কথা হচ্ছে এটা। ক্লিয়ার? এটাই। আচ্ছা, এখন আসো প্রেপোজিশন। সো প্রেপোজিশন, প্রেপো, আমি সংক্ষেপে এটাকে প্রেপো বলি। আমি কয়েকটা জিনিসকে সংক্ষেপে বলি, বুঝছো? একটা হচ্ছে তোমার মাইকেল মধুসূদন দত্তকে বলি, মাইকেল মধুসূদন দত্তকে বলি কি মধু দাদু, মধু দাদু। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলি হচ্ছে ডিএমএস। আর হচ্ছে তোমার এই প্রেপোজিশনকে বলি প্রেপো। আরো কিছু জিনিস আছে, সামনে পাবা আছে ধীরে, এগুলো হচ্ছে আমার সিগনেচার ওয়ার্ড আর কি, মনে রাখবা। জি ভাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওটি। ওটি, ওটির মানে কি জানো? ওটি, ওটির মানে হচ্ছে অস্থির টেকনিক। ঠিক আছে? অপারেশন থিয়েটার। না না, অস্থির টেকনিক। অপারেশন থিয়েটার Technique. কি দিয়ে কি করবে তুমি? এখন দেখো, এই যে প্রেপোজিশন, ইট শোজ দ্য রিলেশনশিপ অফ এ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড, মানে এটা অন্য একটা ওয়ার্ডের সাথে রিলেশনশিপ শো করে। এটা হচ্ছে প্রেপোজিশনের কাজ। এখন এই যে অন্য যে ওয়ার্ডটা, এটার সাথে কিসের সম্পর্ক? নাউন প্রোনাউনের সম্পর্ক। দ্যাট মিন্স প্রেপোজিশন হইতে গেলে এই প্রেপোজিশনটা, দেখো, প্রিপোজিশন মানে পূর্বে বসে। কিসের পূর্বে বসে? এই নাউন প্রোনাউনেরই পূর্বে বসে। স্ট্রাকচারটা অলওয়েজ মনে রাখবা, যে নাউন প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। সাপোজ আমি তোমাদেরকে এটা কতটা ক্রুশিয়াল সেই জিনিসটা বোঝার জন্য দুইটা সেন্টেন্স দেই। যে দেখো, এখানে ইন আছে, এখানে ফ্রম আছে, দুটি কি প্রিপোজিশন না? হুম, বলো। জি ভাই। হ্যাঁ, কিন্তু এইটা প্রিপোজিশন না, এটা হচ্ছে প্রিপোজিশন। আমরা অনেক সময় বলি না মে কাম ইন, তখন কি বলে? ইয়েস কাম ইন। তো সেক্ষেত্রে যে ইন, এটা কি কোনো প্রিপোজিশন? না। প্রিপোজিশন হইতে গেলে আমি বলছিলাম যে তারপরে অবশ্যই নাউন প্রোনাউন উপস্থিত থাকতে হবে, যদি না থাকে তাহলে সেটাকে প্রিপোজিশন বলাই যাবে না। তাহলে এই ইন কি? এটার পরে তো কিছু, এটার পরে তো ফুল স্টপ। তাহলে এই ইন হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্ব, যেটা কিনা ভার্বকে মডিফাই করতেছে। এটা কি ভার্ব না? তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাডভার্ব। কথা বুঝছো? কিন্তু এটা দেখো, কেম ফ্রম আউটসাইড, হি কেম ফ্রম আউটসাইড, তাহলে এখানে এটা হচ্ছে প্রেপো, কারণ তারপরে নাউন আছে, আউটসাইড হচ্ছে এখানে নাউন। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে। যেমন ধরো একটা পরীক্ষায় যেই সেন্টেন্সটা থাকতে পারে, দ্য সান ওয়েন্ট ডাউন, কথাটার অর্থ কি? দ্য সান ওয়েন্ট ডাউন, The sun went down. সূর্য অস্ত গেল। হ্যাঁ, সূর্য অস্তমিত হইলো। তো এখানে যে ডাউনের নিচে আন্ডারলাইন, এই ডাউন কি? এটা কি প্রিপোজিশন? না, এটা কিন্তু আহ, অ্যাডভার্ব। না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, বি কেয়ারফুল। সেই প্রিপোজিশন কি কি হইতে পারে? এট, ইন, উইথ, নিয়ার, বিটুইন, ডাউন, তারপরে ইন, ফ্রম, আউট, এরকম অনেক কিছু হইতে পারে। কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই দুইটা, ফলোইং আর রিগার্ডিং। এই দুটোও কিন্তু প্রিপোজিশন, অনেকে এটা জানো না। রিগার্ডিং মূলত অ্যাবাউট কে মিন করে, আর ফলোইং ও যেন কোনটাকে মিন করে, তো এই জন্য দুইটাই মনে রাখবা। ফলোইং এবং রিগার্ডিং দুইটাই প্রিপোজিশন। following মানে ডিরেক্টলি আস, পরে। হ্যাঁ, তো ফলোইং পরে হলে তাহলে কি, কোনটাকে রিলেট করবে প্রেপো? মানে ভুলে গেছি। ফলোইং ডে ওইটা না, তো এটা তো ন্যারেশনের ওইটা, মানে ওইখান থেকে আসছে, বাট এমনিতে মনে রাখবা যে এই দুটো প্রিপোজিশন। ঠিক আছে, ফলোইং, রিগার্ডিং। আর একটা হচ্ছে যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এটাও কিন্তু একটা প্রিপোজিশন।
ঠিক আছে, বি কেয়ারফুল। এবার আসো তোমার কনজাংশনে। কনজাংশন কি করে? কনজাংশন হচ্ছে তোমার জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন তোমার এন্ড, অর, বাট, বিকজ, সিন্স এগুলা। এখন কোন জিনিসকে সে জয়েন করে? সে মূলত আলাদা আলাদা দুইটা ক্লজ বা দুইটা সেন্টেন্স এগুলাকে জয়েন করে। যেমন দেখো, হি ওয়াজ গিলটি সো হি ওয়াজ পানিশড। তো এখানে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দুইটাকে তুমি দেখো সো দিয়ে কানেক্ট করছো, তাহলে সো একটা কনজাংশনের কাজ করতেছে এখানে। ওকে, আবার তুমি দেখো এই পাশেও আলাদা করে টেন্স, এই পাশেও আলাদা করে টেন্স রিলেট করা যাচ্ছে। তার মানে দুইটা দুইটা ক্লজ সে কানেক্ট করছে, সেই সব বলা যায় যে এটা কনজাংশন। সো মেইন কথা হলো যে কনজাংশন দুইটা আলাদা সেন্টেন্স বা দুইটা আলাদা তোমার ক্লজকে কানেক্ট করে, জয়েন করে। কিভাবে? এন্ড, অর, বাট, সিন্স, সো এগুলার মাধ্যমে। ইট দিয়েও হইতে পারে, ইট এগুলো কনজাংশনে কাজ করতে পারে। সেরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো কনজাংশন হিসেবে কাজ করে। তারপর আসলে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা ওইখানেও পড়ছিলাম যে এক্সপ্রেসিভ ওয়ার্ড, ওয়াও, ও, ও শিট, ও, আউচ, হুররা, এগুলো হচ্ছে তোমার ইন্টারজেকশন। যেমন আউচ দ্যাট হার্ট। এই এই যে সেন্টেন্সটা, এটা নিছি কই থেকে জানো? এটা একটা ভিডিও থেকে নিছি। যে একটা ভিডিও দেখছো তোমরা, যে একটা দুইটা বাবু একটা একটা গালের ভিতরে আঙুল ঢোকা দেওয়ার পর ওটা কামড় দেয়, কামড় দিল মানে আউচ করে ওঠেছে, দেখছো নাকি? হ্যাঁ ভাই। এমন কেউ আছে যে দেখো নাই? তাহলে দেখাবো। আমি তো জি ভাইয়া দেখি নাই। আমি দেখি নাই ভাই। ওকে, দাঁড়াও দেখাইতেছি তাহলে। আল্লাহ জানে, এই যে হয়েছে, এই যে দেখো। সাউন্ড যদিও শুনতেছো না, কারণ সাউন্ডটা আমারটা শোনা যাচ্ছে। So, এটা দেখো, এটা সার্চ করে দেখো, তাহলে সাউন্ডটাও শুনতে পারবা ক্লিয়ারলি। বুঝছো? ও হাত ঢুকাইছে। তো এটা হচ্ছে কি ইন্টারজেকশন। এনিওয়ে, ও হাত ঢুকাইছে কেন এটা ভুলে গেছে। ও তো ভাবছে যে আসতে দিবে, কিন্তু এত জোরে কামড় দিবে কে বুঝছে। তো তারপর দেখো তোমার পার্টস অফ স্পিচ একটু সামারি করি। সো নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, প্রোনাউন হচ্ছে রিপ্লেস করতেছে যেটাকে সাবস্টিটিউট করতেছে, এবং ভার্ব হচ্ছে অ্যাকশন এন্ড স্টেট ভার্ব, দুই ধরনের হতে পারে। এই ভার্বের জায়গাটাই মেবি আমরা স্কিপ করছিলাম, রাইট? তো ভার্বেরটা এখানে একটু আলোচনা করি। ভার্বের মধ্যে অনেক টাইপের হতে পারে, অক্সিলারি ভার্ব হয়, তোমার মেইন ভার্ব হয়, আবার তোমার ভার্বের মধ্যে ফাইনিট, নন ফাইনিট ভার্ব হয়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ হয়, তারপর তোমার ফ্যাক্টিটিভ, কগনেট, তারপর কোপুলেটিভ, বিভিন্ন টাইপের ভার্বের ফর্ম আছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা নেক্সট যখন পর্যায়ক্রমে নাউনের ডিটেলস ক্লাস, প্রোনাউনের ডিটেলস ক্লাস, ভার্বের ডিটেলস ক্লাস করব, তখন এগুলো পাবো। তারপর দেখো যে অ্যাডভার্ব হচ্ছে সবকিছুকেই মডিফাই করে। এই যে মডিফাইজ ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হোল সেন্টেন্স এটসেট্রা, অ্যাডভার্ব নিজেকেও করে এগুলা। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে। প্রিপোজিশন হচ্ছে রিলেশনশিপ শো করে নাউন প্রোনাউনের সাথে। আর কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করে, দুইটা আলাদা সেন্টেন্স বা ক্লজকে জয়েন করে। আর ইন্টারজেকশন হচ্ছে তোমার এক্সপ্রেসিভ ওয়ার্ড, যেটা কিনা এই যে মনের এক্সপ্রেশনকে ফোকাস করে। So, এটাই। সো এখন চলে আসো আর একটা জায়গাতে, যেমন টেস্ট ইউরসেলফ। আই এম সো সরি, এখানে সোটা কি? কোন পার্টস অফ স্পিচ দেখি বলো। এটা হলো অ্যাডভার্ব। ওকে, এইখানে দেখো আই অ্যাডভার্ব। এম, আই এম সরি, এই সরিটা কি আগে বলো? এটা অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তাই না? Adjective তো সো কাকে মডিফাই করতেছে? এই সরিকেই তো। তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। হবে। তারপর দেখো, হি ওয়াজ পুয়ার সো আই হেল্পড হিম, এখানে সোটা কি? কনজাংশন। কনজাংশন। এটা হচ্ছে Conjunction এখানে কনজাংশন।
ওকে, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। এবার আসা হচ্ছে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুইটা বেসিক ডিফারেন্স বুঝবো। অবজেক্ট জিনিসটা কি? সো অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, তাই না? এখন ভার্বের পরে অবজেক্ট বসতে পারে, আবার প্রিপোজিশনের পরে অবজেক্ট বসতে পারে। এখন ভার্বের পরে যেটা অবজেক্ট বসে সেটাকে তুমি হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবা, কিন্তু প্রেপর পরে যেটা সেটা সবসময় অবজেক্ট মানে নাউন প্রোনাউন হিসেবেই কাজ করে। তো ধরো একটু আগে যেটা আমরা দেখলাম, যেমন কামের পরে যখন ইন ছিল সেটা কিন্তু প্রেপো হয় না, কারণ তারপরে নাউন প্রোনাউন ছিল না। তার মানে প্রেপোজিশন হইতে গেলে তারপরে অবশ্যই নাউন প্রোনাউন হিসেবে অবজেক্ট থাকতে হবে। বাট ভার্বের পরে যেটা, সেটা তোমার অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, ভার্বের পরে অবজেক্ট নাও থাকতে পারে। এটি আর কি বোঝাইছে। নট অল দ্বারা কি বোঝাচ্ছে, যে ভার্বের পরে সব অবজেক্ট যে থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রিপোজিশনের পরে অবজেক্ট সবসময় থাকতে হবে। কথা বুঝছো? এখন দেখো এখানে, যেমন হি কিকড দ্য বল। সো এই যে কিকড, এইটা তোমার হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, দা বল হচ্ছে কি তাহলে অবজেক্ট। কথা অবজেক্ট। বুঝছো? তারপর দেখো শি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে হিম, তাহলে এইটা হচ্ছে কি অবজেক্ট। ফাইন। এরপর দেখো আই লাভ ইউ, আই হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে গেল। শি ওয়ান্টস টু ডান্স, এইখানে শি হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব, অবজেক্ট কি আছে? না ভাই। হ্যাঁ, না না না, স্টুডেন্টসদের ডান্স তো এখানে নাই। ডান্স, ডান্স এখানে ডান্স এটা কিন্তু হচ্ছে কি ভার্বের বেস ফর্ম V1, এটা কিন্তু এই যে টু এর পরে বসা, এটা কিন্তু নাউন ভার্বের পরে বসা না, তাহলে এখানে কিন্তু অবজেক্ট নাই। কথা বুঝছো? জি। আচ্ছা, এখন চলে আসো সাবজেক্ট কমপ্লিমেন্টের যে জায়গাটা। কমপ্লিমেন্ট হচ্ছে মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে তোমার যখন কোন একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বসে, সেটার মাঝখানে যখন লিঙ্কিং ভার্ব আসে, তখন পরবর্তীতে তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়। অথবা তুমি এটাকে এভাবে বলতে পারো যে লিঙ্কিং ভার্ব জিনিসটা কি, যে কমপ্লিমেন্ট যখন বসে তো সেটা যেই ভার্ব দ্বারা সাবজেক্টের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি। তো অনেক সময় দেখবা অনেকে কষ্ট করে লিঙ্কিং ভার্বের লিস্ট মুখস্থ করে। তোমরা হয়তো ফার্স্ট টাইম কোচিং এ থাকতে লিঙ্কিং ভার্বের লিস্ট পড়ছো, লুক, সাউন্ড, স্মেল, ফিল, টেস্ট, অ্যাপিয়ার, সিম, গ্রো, রিমেইন, বিকাম, বি ভার্ব, মেইন ভার্ব, এগুলো হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। মুখস্থ করছো না? কিন্তু কোনো দরকার হ্যাঁ নেই ভাই, এগুলো এক একটা মুখস্থ, করেছি। মুখস্থ করার দরকারই নেই, এটা এমনিতেই বুঝতে পারবা তুমি। দেখো, যেমন দেখো, তোমার সাবজেক্ট আর অবজেক্ট কি সেম জিনিস? না। বলো। সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম জিনিস হয়ে যেত তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত, তাহলে কিন্তু এটা কিন্তু গে হয়ে যেত কাইন্ড অফ। ঠিক আছে? সো এখন দেখো, এই যে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে ডিফারেন্ট, দুইটা আলাদা আলাদা হইতে হবে, কিন্তু কমপ্লিমেন্ট আর সাবজেক্ট কিন্তু একদম সেম, মানে একই জিনিসকেই বোঝায়। সাপোজ আমরা যদি এখানে দেখি আই এম এ টিচার, তাহলে আই আর এ টিচার দুইটা কি একজনই না? হুম, হ্যাঁ। তাহলে হ্যাঁ, এইটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। ওকে, শি ইজ বিউটিফুল, এখানে শি যে বিউটিফুল কি সেই না? তাহলে জি। এটা কি কমপ্লিমেন্ট। সুগার টেস্ট সুইট, তাহলে এই সুইট কে, সুগারই তো, চিনি, রাইট? তাহলে সুইট কিন্তু এই সুগারকেই বোঝাচ্ছে, তাহলে এটাও কমপ্লিমেন্ট। হি সিমস লাকি, তাহলে লাকি কে, হি তো, তাহলে এটাও কমপ্লিমেন্ট। তো এইখানে যে ভার্ব গুলা বসছে, এই যে এম, ইজ, টেস্ট, সিমস, এগুলা কি সাবজেক্ট আর কমপ্লিমেন্টের মাঝখানে বসা ভার্ব না? জি ভাই। তো আমি যেটা বলছি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটা বসে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে আলাদা করে কষ্ট করে এগুলো মুখস্থ করার কি মানে আছে? তোমাকে তো সেন্টেন্স দিয়ে বলবে যে হি সিমস লাকি, এখানে সিমস কি ভার্ব, তখন তুমি পারবা না যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তখন তুমি বুঝে ফেলছো লাকি আর হি তো একই জিনিস, একজনকেই তো বুঝাইছে। তাহলে এই মাঝখানের যে ভার্ব যে বসে আছে সে তো লিঙ্কিং ভার্বই। যেমন হি বিকেম এ পলিটিশিয়ান, এটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, বিকেম এর নিচে আন্ডারলাইন, এটা কি ভার্ব হলো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, কারণ এই যে হি আর এই যে এ পলিটিশিয়ান,
এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না? সেম। আর এটা সাবজেক্ট না, তাহলে হ্যাঁ। সেম জিনিস হয়ে গেল না? তাহলে মাঝখানে কে বসবে? লিঙ্কিং ভার্বই তো বসবে, কারণ লিঙ্কিং ভার্বের ডেফিনিশনই হচ্ছে এটা, যে সে কমপ্লিমেন্ট আর সাবজেক্টের মাঝখানে বসে। কথা বুঝছো? তাহলে আলাদা কষ্ট করে এই যে সিম, অ্যাপিয়ার, টেস্ট, ফিল, স্মেল, লুক, বিকাম, বি মানে কি? এই যে বি মানে হচ্ছে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই যে বি ভার্ব যেগুলা, এগুলো মুখস্থ করার মানে আছে? কোনো মানেই নেই। তো বিষয়টা এটাই যে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে দুইটা একই জিনিসকে বোঝায়, কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিস না। তো এখন ডিফারেন্সটা বুঝবা কিভাবে যে দুইটা ভিন্ন জিনিস? যেমন হি ম্যারিড এ রাইটার, এখানে হি ম্যারিড এ রাইটার, এই যে এ রাইটার, এটা কি কমপ্লিমেন্ট? না, এটা অবজেক্ট। এটা অবজেক্ট, কারণ এই যে হি আর রাইটার, এটার মধ্যে কি ইকুয়াল সম্পর্ক? না না, ইম্পসিবল। সে রাইটারকে বিয়ে করেছে। সে একজন মহিলা রাইটারকে বিয়ে করছে, যদি ইকুয়াল হয়ে যেত তাহলে তো সেই রাইটার হয়ে যেত, সে নিজেকে নিজে কিভাবে বিয়ে করে? ইম্পসিবল। তাহলে এটা অসমান। কিন্তু এটা দেখো, হি বিকেম এ রাইটার, এইখানে কি ইকুয়াল সম্পর্ক না? মানে সেই তো রাইটার। কথা বুঝছো? তাহলে বিকেমটা কি? এটা এখানে লিঙ্কিং, বিকাম এখানে লিঙ্কিং। আর এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, হ্যাঁ। তো সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? এইভাবে পড়াই নাই ভাই, সরাসরি মুখস্থ করাইছে, যেগুলা থাকলে এভাবে, লিঙ্কিং। এইভাবেই তো পড়তে হবে, নাহলে তো প্রবলেম। এখন ধরো আমি আরো কিছু এক্সাম্পল দিই নিজে থেকে। সাপোজ বললাম হি লাইকস ফিশিং, আবার বললাম যে হিজ হবি ইজ ফিশিং। তো এখানে বলো, এই ফিশিং আর এই ফিশিং, কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট? হ্যাঁ, উপরের যেটা সেটা হচ্ছে অবজেক্ট, কারণ হি লাইকস ফিশিং, এখানে হি আর ফিশিং কিন্তু সেম জিনিস না। ফিশিং হচ্ছে একটা কাজের নাম, আর হি হচ্ছে এখানে প্রোনাউন, দুইটা ভিন্ন জিনিস না? জি। তাহলে এটা হচ্ছে আনইকুয়াল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর এখানে হিজ হবি ইজ ফিশিং, এখানে হিজ হবি যে জিনিসটা, ফিশিং ও কি একই জিনিসটাই না? তাহলে এখানে হচ্ছে ইকুয়াল সম্পর্ক, তাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর মাঝখানে ইজটা হচ্ছে কি এখানে লিঙ্কিং ভার্ব। তো সবাই কি ক্লিয়ার বিষয়টা? বলো। জি ভাই। জি ভাই। ওকে, তো সামনে এই জিনিসগুলো আরো পাবো। ওভারঅল আজকের ক্লাসটা মোটামুটি বেসিক ক্লাস ছিল, এই পর্যন্ত আর কি। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন গুলো নিবো।